আজকের ভিডিওতে আলোচনা করব তিনটে বিষয়। প্রথমটা হচ্ছে কলকাতা লিগের ম্যাচ। তো ম্যাচটা ছিল বলেই ভিডিওটা দিতে দেরি হয়েছে, একদম ম্যাচটা কমপ্লিট হওয়ার পর ম্যাচের অ্যানালিসিস নিয়েই ভিডিওটা দিলাম। নেক্সট হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে কিছু কথা বলে নেবো। আর যেটা রোজ চলছে আনোয়ার আলীকে নিয়ে আরও কিছু তথ্য বা আরও কিছু খবর পাওয়া গেছে, সেরকম বিশাল কিছু খবর নয়, তবুও যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এই ভিডিওতে। প্রথমে যদি চলে আসি কলকাতা লিগের ম্যাচে, তাহলে প্রথমে ম্যাচের আগেও আমার যেটা খুব অড লেগেছে এবং কানে বারবার লাগছিল সেটা হচ্ছে মেহতাব হোসেন ছাড়া আর একজন যিনি কমেন্টেটর ছিলেন তিনি কন্টিনিউয়াস সুপার জায়ান্ট বলে যাচ্ছেন। মোহনবাগানের নাম বোধহয় হাতে গুনে কয়েকবার তিনি উচ্চারণ করেছেন। এটা ভীষণ কানে লাগছিল। এটা ইন্টেনশনাল করা হচ্ছিল নাকি ভুলে করছিলেন আমি বলতে পারবো না, কিন্তু ভুলে মোহনবাগানের নাম বলে সুপার জায়ান্ট, সেটা আগে মনে পড়ছিল, মোহনবাগানটা পরে মনে পড়ছিল। এটা আমার খুব অবাক লেগেছে। আর ম্যাচের কথা বললে চূড়ান্ত হতাশ হয়েছি খেলা দেখে। হ্যাঁ, আগের দিনের যে লং বল খেলাটা ছিল সেটা থেকে অনেকটা পিছিয়ে এসছে, একদমই সেরকমভাবে লং বল খেলেনি, পজিশন রাখার চেষ্টা করেছে, ম্যাচটা ডমিনেট করেছে কিন্তু কাজের কাজ করতে পারেনি। গোল সেইভাবে প্রথমে একটা দুর্ধর্ষ গোল হয়েছিল, তারপর সেই গোলটা শোধ হয়ে যায়, কিন্তু মোহনবাগান ম্যাচের পুরো ডমিনেশনের মাধ্যমে অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিল। প্রথম হাফে তো সুযোগ তৈরি করতে পারেনি, সেকেন্ড হাফে সুযোগ তৈরি করেছিল, ফাঁকা গোলে গোল করতে পারেনি, হেড দিতে পারেনি, প্লাস দুটো পেনাল্টি মিস। অভিষেক সূর্যবংশী আজকে তো একদম অফ ফর্ম ছিল, প্লাস রেড কার্ড দেখে যে দুটো টিমেরই একটা করে রেড কার্ড ছিল। এই টিমটার মধ্যে কিছু প্রবলেম আছে, আজকে কপাল খারাপ ছিলও বলা চলে, এবং টিমটার কনফিডেন্সটা একদম জিরো। আগের ম্যাচগুলোর পারফরমেন্স থেকে কিনা জানি না, তবে ম্যাচের কনফিডেন্সটা পুরো জিরো ছিল, যার রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে, 1-1 ড্র হয়েছে। তো সুপার সিক্সে যাওয়ার চান্সটা পুরোপুরি প্রায় চলে গেছে, এরকমই বলা চলে। অপোনেন্ট বল ক্লিয়ার করছে না, সেখান থেকে মোহনবাগান সুযোগ পাচ্ছে, মোহনবাগান বল ক্লিয়ার করছে না, সেখান থেকে অপোনেন্ট সুযোগ পাচ্ছে। ম্যাচটা নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো, সকলে বিরক্ত হবেন। তবে এই টিমটার দিকে সিরিয়াস নজর দেওয়া উচিত। টিমটাতে কিন্তু প্লেয়ার খারাপ নেই, কিন্তু রেজাল্ট যা হচ্ছে তাতে আর আশা করাটা ভুল হবে এই টিমের থেকে। নেক্সট চলে আসি জেমি ম্যাকলারেনকে নিয়ে আমাদের সমর্থকদের মধ্যে আমি যা কমেন্ট পেয়েছি তাতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে মনে করছে যে জেমি ম্যাকলারেন তো হলো ওই জেসন কামিন্সের একটু বেটার ভার্সান, তো ব্যাপারটা একই দাঁড়িয়ে যাবে, তো ওই গোলের কাছে দাঁড়িয়ে থাকবে, বল এলে তবে গোল করে দেবে, হ্যাঁ গোল পেনাল্টি বক্সের মধ্যে পেলে মিস হওয়ার চান্স খুব কম, গোল করে দেবে, এরকম একটা ধারণা রয়েছে। কিন্তু ব্যাপারটা তা নয়, এই ধারণাটা হচ্ছে কিন্তু হাইলাইটস দেখে। কিন্তু জেমি ম্যাকলারেনের পুরো খেলা দেখলে বোঝা যাবে যে জেমি ম্যাকলারেন কিন্তু জেসন কামিন্স কোয়ালিটির প্লেয়ার নয়। জেমি ম্যাকলারেন কিন্তু যদি ওপর দিকে বল না থাকে, বল না পৌঁছয়, ও কিন্তু নিচের দিকে নেমে এসে মিডফিল্ডকে সাহায্য করে, অ্যাটাক তৈরি করতে সাহায্য করে, এবং অ্যাটাক তৈরি করারও একটা টেন্ডেন্সি ওর মধ্যে আছে। 2 নম্বর হচ্ছে অফ দ্য বল পজিশানিং। এই পজিশানিংটা কিন্তু ওর মারাত্মক ভালো, এবং এটা আপনাদেরকে বলতেই হয় যে ভারতবর্ষে অনেক বড় বড় মাপের বিদেশি প্লেয়ার কিন্তু এসছে খেলতে, তো তারা ভারতবর্ষে লেজেন্ড হয়ে গেছে, ভারতের মাটিতে ভারত কাঁপিয়ে বিভিন্ন লিগে নিজেদের পরিচয় রেখেছে ভারতবর্ষে। কিন্তু যে জায়গাটা নতুনত্ব রয়েছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন হচ্ছে অস্ট্রেলিয়ার একদম ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার। তো সেই লেভেলের প্লেয়ার, যে কোনো একটা দেশের ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার, সেই ধরনের প্লেয়ার কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে সেইভাবে আসেন। এবং এটাও ঠিক যে তিনি আসবেন আর বিশাল সফল হয়ে যাবেন, আর তিনি কয়েক বছরের মধ্যে লেজেন্ড হয়ে যাবেন, এই রকম একটা ভবিষ্যৎবাণী করাটাও বোকামো হয়ে যাবে, কারণ অনেক প্লেয়ারের ক্ষেত্রে এখানে মানিয়ে নিতে সময় লাগে এবং কিছু প্লেয়ার মানিয়ে নিতেই পারে না। তো জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে এইটুকু বলা যায় যে তিনি সময় হয়তো নিতে পারেন, কিন্তু তার যা কোয়ালিটি আছে, তার যা পেডিগ্রি আছে, আজ নয় কাল তিনি সফল হবেনই। এবং অস্ট্রেলিয়ার যে এ লিগ হয় তার মান কিন্তু ভারতীয় ফুটবলের থেকে কিছুটা উন্নত, এবং তিনি অস্ট্রেলিয়ার এ লিগের সর্বকালের সেরা গোলদাতা। জেমি ম্যাকলারেনের বয়সও এমন কিছু আহামরি নয়, 31 বছর বয়সে তিনি আসছেন, 31 বছর বয়সে তিনি পড়তে চলেছেন। 31 বছর ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু বিশাল কিছু বয়স নয়,
বা অনেক বয়স হয়ে যায়নি, তার মধ্যে খেলা অনেকটাই বাকি আছে। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ফুটবলে 31 থেকে 35 পর্যন্ত অনেক প্লেয়ার বিশাল লেভেলে খেলেছে। নেক্সট, জেমি আর কামিন্সের মধ্যে যে মিলটা পাওয়া যায় সেটা হচ্ছে যে আমরা যখন দেখেছিলাম যে কামিন্সের খেলার মধ্যে যে স্পেশালিটিটা ছিল, আমরা বারবার বলতাম ও কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। এবং জেসন কামিন্সের এই অ্যাডভান্টেজটার জন্যই কিন্তু জেসন কামিন্স গত সিজনে বিশাল অনেকগুলো গোল করেছিল। সে কিন্তু বিশাল কিছু খেলেনি, 4-5টা প্লেয়ারকে কাটিয়ে গোল করেছে বা একটা বিশাল গোলের সুযোগ তৈরি করে দিয়েছে, এরকম ব্যাপার নয়। জেসন কামিন্স ঠিক জায়গায় দাঁড়িয়ে থেকেই প্রচুর গোল করে দিয়েছে। সেই গুণটা কিন্তু ম্যাকলারেনের আছে এবং জেসন কামিন্সের থেকে কিছুটা হলেও বেশিই আছে। তার পজিশনিংটা মারাত্মক। সে কোথা দিয়ে সেট পিসের সময় দাঁড়িয়ে টুক করে বলের জায়গায় চলে যাবে এবং একটা হালকা টাচে বলটাকে গোলের মধ্যে জড়িয়ে দিতে পারবে, এটা আগে থেকে ডিফেন্ডারদের বোঝাটা খুব মুশকিল। এবং ডিফেন্ডারদের মুরগি করার জন্য বলতে পারেন, বা ওকে ডিফেন্ডারদের বোকা বানিয়ে ঠিক জায়গা থেকে দাঁড়িয়ে বলটাকে প্লেস করে দেওয়ার ক্ষেত্রে জেমি ম্যাকলারেন কিন্তু একটা অসাধারণ প্লেয়ার। বা এক কথায় বললে অস্ট্রেলিয়ান সুনীল ছেত্রী হচ্ছে জেমি ম্যাকলারেন। এখন আপনারা দেখেন যে সুনীল ছেত্রীকে যদি আমরা বাংলাদেশে নিয়ে যাই, বাংলাদেশের লিগে খেলতে, তাহলে সুনীল ছেত্রী কিন্তু ওখানেও এখনও এই বয়সেও বেশ কিছু গোল করতে পারবেন, কারণ তার লেভেলটা কিন্তু আর 5টা ভারতীয় প্লেয়ারদের মতো নয়। ঠিক একইভাবে জেমি ম্যাকলারেনের কোয়ালিটিটাও কিন্তু আর 5টা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মতো নয়, তাদের থেকে অনেক উন্নত। এবং জেমি ম্যাকলারেনই এবছরের সেরা সাইনিংগুলোর মধ্যে অন্যতম। এবং শুধু মোহনবাগানের ক্ষেত্রে নয়, ভারতীয় ফুটবলের ক্ষেত্রেও একটা বিশাল বড় ব্যাপার, বা আইএসএলের ক্ষেত্রেও একটা বিশাল বড় ব্যাপার যে জেমি ম্যাকলারেনের মতো একজন প্লেয়ার যে ভারতে খেলতে আসছে এবং মোহনবাগান ক্লাবের হয়ে খেলছে। এই জেমি ম্যাকলারেনকে কিন্তু মোহনবাগান অনেক দিন টার্গেট করেছিল, কিন্তু কিছুতেই পায়নি। এবছরও পাওয়ার সম্ভাবনাটা অতটা ছিল না। তবে এই ক্ষেত্রে বিশাল ভূমিকা নেয় আমাদের সেই মোহনবাগানের ঘরের ছেলে দিমিত্রি পেট্রাটসের একটা বিশাল ভূমিকা আছে যে জেমি ম্যাকলারেনকে রাজি করিয়ে মোহনবাগানে নিয়ে আসার ক্ষেত্রে। এবং দিমির ইনপুট না থাকলে জেমি কতটা ভারতবর্ষে খেলতে আসতে ইচ্ছুক হতো, এটা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আবার বলবো, একটা কথা ছোট থেকে শুনে আসি, বৃক্ষ তুমি কেমন ফলেনো পরিচয়তে। তার মানে তুমি কীরকম প্লেয়ার সেটা খেলা থেকেই বোঝা যাবে। প্লেয়ার মাঠে নামবে, 4-5টা ম্যাচ খেলবে, আশা করি তার মধ্যেই আমরা বুঝে যাব জেমি ম্যাকলারেন কী কোয়ালিটির প্লেয়ার এবং সে এই সিজনে কী করতে চলেছে। এবার চলে আসবো আনোয়ার আলী নিয়ে নতুন কোনো তথ্য বলতে গেলে বিশাল বিস্ফোরক কোনো তথ্য আসেনি। এইটুকু জানা গেছে যে মোহনবাগান এখনও পর্যন্ত তাদের যে রিপ্লাই সেটা জমা করেনি। এবং বড়িয়া মজুমদারের যে লাইভটা ছিল রেপ স্পোর্টসের, সেখানে উনি যে খবরগুলো নিয়ে আসছেন, এত ভেতরকার খবর আজ পর্যন্ত আমি কোনো ভারতীয় সাংবাদিকের কাছ থেকে ওই লেভেলের ইন্টারনাল খবর পাইনি। তো ন্যাচারালি ওনাকে ক্রেডিট দিতেই হবে। তো ওনার খবর থেকে যেটা জানতে পারলাম, বা ওনার ভিডিও থেকে যেটা জানতে পারলাম, যে মোহনবাগান কিন্তু আনোয়ারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার যে শাস্তি পাক বা সাসপেন্ড হয়ে থাকুক এরকম কিছু চাইছে না। তো যদি দুপক্ষ নরম হয়, এখনও কিন্তু জিনিসটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্লেয়ার স্ট্যাটাস কমিটিতেই যাক বা যাই যাক না কেন, মোহনবাগানের রিপ্লাই তো থাকবেই সেখানে, এবং মোহনবাগানের রিপ্লাই অনুযায়ী কেসটাও এগোবে। তবে মোহনবাগান এখনও চাইছে যে আনোয়ার যেন মোহনবাগানেই থাকে। এবার আনোয়ার কী চাইছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি, যদিও আনোয়ারের কিছু মেল থেকে এটা বোঝা গেছিলো যে আনোয়ার মোহনবাগানে খেলতে চায়। এখন মোহনবাগান আনোয়ারকে তার দলে রাখতে চায়। আনোয়ার যদি মোহনবাগানে খেলতে চায় তাহলে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছেও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে। এবং এটা থেকে এটাও বোঝা যাচ্ছে যে আনোয়ারের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের রিলেশান কিন্তু আমরা যতটা তলানিতে ঠেকেছে ভাবছি ততটা কিন্তু তলানিতে ঠেকেনি। এবং মোহনবাগান এই প্লেয়ার স্ট্যাটাস কমিটির বাইরে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে চায় না। তারাও চায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পুরো বিষয়টা তুলে ধরতে, এবং আশা করা হচ্ছে যে তাদের কাছেও কিছু প্রমাণ বা তথ্য আছে যার ফলে তারা প্রমাণ করতে পারবে যে আনোয়ার আলী আর মোহনবাগানের মধ্যে কিন্তু মেনলি সমস্যাটা নয়, সমস্যাটা অন্য জায়গায় রয়েছে।
এর সাপেক্ষে কিছু প্রমাণ হয়তো দেবে মোহনবাগান, এরকমই একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা মোহনবাগান সমর্থকদের জন্য ভালোই খবর যে যদি সেরকমই কিছু হয় যেরকম খবর পাওয়া যাচ্ছে, তাহলে হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যতদিন না ডিসিশন আসছে ততদিন কেসটা থাকবে। তারপর হয়তো মোহনবাগান এবং আনোয়ার যদি একে অপরের সাথে থাকতে চায়, মানে মোহনবাগানে কন্টিনিউ করতে চায় আনোয়ার, আর মোহনবাগান যদি আনোয়ারকে রাখতে চায়, তাহলে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে বা বিষয়টা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। তো দেখা যাক কী হয়। ডিসিশান নিয়ে আগে থেকে মন্তব্য করে লাভ নেই যে ডিসিশানটা আমাদের ফরেই যাবে কি আমাদের এগেনস্টে যাবে। তো সিচুয়েশান যেদিকে রয়েছে তাতে মিটমাট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এইটুকু তথ্যই নতুন উঠে এসছে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।